আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি সেনাদের গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত। রাশিয়া নেটো উত্তেজনা বিপদ রেখায় লিথুয়ানিয়া। ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের অস্ত্রবিরতি ভেঙে পড়ল। ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠালো ইসরায়েল। গাজার ৮০% বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়েছেন জাতিসংঘের প্রতিবেদন। হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের। নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে সবার জন্য শনির দশা অপেক্ষা করছে জানিয়েছেন নুরুল হক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি সেনাদের গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত। উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যে আজ মঙ্গলবার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনদের লক্ষ্য করে গুলি চালায়। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয় তাদের সেনাবাহিনীর কাছাকাছি এসেছিলেন কয়েকজন সন্দেহভাজন হিসেবে তাদের গুলি করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। হামাসের পক্ষ থেকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েলি সেনারা নির্ধারিত সীমায় অবস্থান করছেন। সন্দেহভাজন ব্যক্তিরা ওই সীমা অতিক্রম করেছিলেন যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে আজ গাজা উপত্যকার দুটি পৃথক ঘটনায় ইসরায়েলি সেনারা ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করেছেন। সোমবার হামাস গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় এবং যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনি বন্দীদের ফেরত দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ বছর ধরে চলা গাজা যুদ্ধের সমাপ্তি ঘোষণা করেন। রাশিয়া নেটো উত্তেজনা বিপদ রেখায় লিথুয়ানিয়ার নেমান নদীর তীরে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে। লিথুয়ানিয়া ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। নদীর একদিকে শান্ত শহর পানিমুনিতে উঠছে লিথুয়ানিয়া। ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের পতাকা ঠিক তার উল্টো দিকে সুবিতস্কর উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রুশ পতাকা। আর একটি ভবনে ঝলঝল করছে রুশ সামরিক আধিপত্যের প্রতীক জেট। দুই দেশের মধ্যে সংযোগকারী কুইন লুইস ব্রিজের সড়ক পথ ২০২২ সাল থেকে বন্ধ। লিথুয়ানিয়ার দিকে বসানো হয়েছে কংক্রিটের পিরামিড আকারের ট্যাঙ্ক বিধ্বংসী প্রাচীন। এটি ড্রাগন স্ট্রিট নামে পরিচিত। দৃশ্যত এই সীমান্ত দিয়ে চলাচল এখন আর সহজ নয়, কারণ স্পষ্ট ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের পর নেটো সদস্য লিথুয়ানিয়ার সঙ্গে রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের উত্তেজনা এখন চরমে। পানিমুনির ২৮ বছর বয়সী বাসিন্দা তিতাস পাওলোস্কো স্টেনিস আল জাজিরাকে জানান একসময় এই ব্রিজের দুপাশে মানুষের ভিড় লেগে থাকত। তিনি বলেন জীবন এখানে সচল ছিল, মানুষ অনায়াসে যাতায়াত করত। দুই পাশে সস্তায় জিনিসপত্র কিনা ছিল নিত্যদিনের ব্যাপার। কিন্তু ২০১৪ সালে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের পূর্বাঞ্চল ও ক্রিমিয়া দখল করার পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের অস্ত্রবিরতি ভেঙে পড়ল। অস্ত্রবিরতি ভেঙে মঙ্গলবার ভোর থেকে আফগানিস্তান ও পাকিস্তান পাল্টাপাল্টি রকেট হামলা চালিয়েছে। কাবুলে বিভিন্ন সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। স্থানীয় সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী মঙ্গলবার ভোর ৪টা নাগাদ দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের সুরাবাগ জেলায় রকেট হামলা চালায় পাকিস্তান। তবে হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আফগান সূত্র জানায় প্রথমেই পাকিস্তানের দিক থেকে হামলা চালানো হয়। জবাবে ইসলামী আমিরাতের সরকার নতুন করে পাকিস্তানি চৌকি এবং অবস্থানের উপর পাল্টা রকেট হামলা চালায়। আফগানিস্তানের বিভিন্ন সূত্র মনে করছে এতে পাকিস্তানের ভালো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের প্রাণহানিও হয়েছে। এই রকেট হামলা প্রমাণ করছে কাতার ও ইরানের পরামর্শে যে অস্ত্রবিরতি শুরু হয়েছিল তা ২৪ ঘন্টা যেতে না যেতেই ভেঙে পড়ল। এতে অস্ত্রবিরতির ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন
দেখা দিল। অবশ্য এর আগে সোমবার দুপক্ষ থেকে অস্ত্রবিরতিকে স্বাগত জানানো হয়েছিল। ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠালো ইসরায়েল। কারাবন্দী অবস্থায় মারা যাওয়া ৪৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে ইসরায়েল। মানবাধিকার সংস্থা রেড ক্রসের কাছে তাদের মরদেহ হস্তান্তর করে তেল আবিব কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে তাদের মৃত্যুর কারণ অনুসন্ধানে পরীক্ষা চলছে। এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক এবং কাতারের মধ্যস্থতায় সই হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রায় ২০০০ জীবিত ফিলিস্তিনি বন্দীকে সোমবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেয়া হয়। নতুন করে প্রশ্ন উঠেছে, এই বাসিন্দারা কিভাবে মারা গেলেন। গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক চিকিৎসা স্বাস্থ্যগুলোর মতে রেড ক্রসের মেডিকেল টিম বর্তমানে প্রতিটি মরদেহের ময়না তদন্ত ও ডিএনএ পরীক্ষা করছে। উদ্দেশ্য হলো বাসিন্দাদের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া। তারা কি সংঘর্ষে নিহত হয়েছেন নাকি বন্দি দশায় নির্যাতনের শিকার হয়েছেন। একজন চিকিৎসা বিষয়ক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, আমরা প্রতিটি মরদেহ আলাদাভাবে পরীক্ষা করছি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণ না করা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে না। মরদেহগুলো পৌঁছানোর পর দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে ভিড় করেন নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা। গাজায় ৮০%-এরও বেশি ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে জাতিসংঘের প্রতিবেদন। গাজা উপত্যকার ৮০%-এরও বেশি এবং গাজা সিটির ৯২% ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। গাজা পূর্ণ ঘটনে কি কি দরকার তার চাহিদা মূল্যায়ন করছে সংস্থাটি। জেনেভায় ইউএনডিপির একজন মুখপাত্র গাজার ধ্বংসস্তূপে বিধ্বংসী হিসেবে বর্ণনা করেছেন। সংস্থাটি অনুমান করছে যেখানে কমপক্ষে ৫৫ মিলিয়ন বা ৫.৫ কোটি টন ধ্বংসস্তূপ পরিষ্কার করা প্রয়োজন। ইউএনডিপি বলেছে তারা কিছু অপসারণ শুরু করেছে, কিন্তু অবিস্ফোরিত বিস্ফোরক কাজকে ব্যাহত করছে। সেখানে নিয়মিতভাবে মৃতদেহ পাওয়া যাচ্ছে, যেগুলো শনাক্ত ও সমাহিত করা প্রয়োজন বলে জানিয়েছে তারা। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংক পরিচালিত পূর্ণ ঘটন ব্যয়ের একটি অনুমান অনুসারে গাজাকে আবার বাসযোগ্য করে তুলতে কমপক্ষে $৭০ বিলিয়ন প্রয়োজন হবে, সূত্র রয়টার্স বিবিসি। হঠাৎ লাইভে এসে বিস্ফোরক মন্তব্য মাদাগাস্কারের পলাতক প্রেসিডেন্টের। জেনজি আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আদ্রি রাজোয়েলিনা। তবে হঠাৎ ফেসবুকে লাইভে এসে নিজের পদত্যাগ ও বিক্ষোভ নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন তিনি। রাজনীতিক এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার অভিযোগ এনেছেন রাজোয়েলিনা। বর্তমানে তিনি নিরাপদ স্থানে আশ্রয়ে রয়েছে। ক্রমবর্ধমান অস্থিরতার মুখে নিজের পদত্যাগের দাবিকে উপেক্ষা করে সংবিধান রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। ফরাসি সংবাদ মাধ্যম RFI এর প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় ফেসবুক লাইভে অজ্ঞাত স্থান থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাজোয়েলিনা বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে আমার জীবন নাশের চেষ্টা এবং সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা চলছে। একদল সেনা কর্মকর্তা ও রাজনীতিক আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। তার ঘনিষ্ঠ সূত্র RFI-কে জানায়, রাজোয়েলিনা রবিবার ফ্রান্সের সেনাবাহিনীর একটি বিমানে করে দেশ ছেড়েছেন। তবে ভাষণে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেননি। নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে সবার জন্য শনির দশা অপেক্ষা করছে জানিয়েছেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। ইতিমধ্যে অনেক রাজনৈতিক দল গণসংযোগে নেমে পড়েছে। মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে। কিন্তু একটি রাজনৈতিক দল সরকারের সমালোচনা না করে সরকারকে নাস্তানাবুদ করে দুর্বল করতে চাইছে। স্থান, কাল ও পরিবেশ দেখে কথা বলা উচিত। এসব কারণে নির্বাচনের আকাশে আমি কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। রাজনৈতিক দলগুলো আগামী নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে সবার জন্য শনির দশা অপেক্ষা করছে।